ইভলিউশন বা বিবর্তন সম্পর্কে প্রায় কম বেশি আমরা সবাই শুনেছি। কিন্তু মজার ব্যাপারটা হলো যে মানুষ খুব সহজে বিশ্বাস করে নেয় যে একটা মাংকি ছিল, যে উঠতে পারত, যে পাহাড় চাকিয়ে উঠতে পারত। আর যখন তাদের এটা বলা হয় যে শিম্পাঞ্জি এবং আমরা একটা কমন অ্যানসেস্টার থেকে বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছি, তখন এটাকে তারা পাগলের প্রলাপ বলে মনে করে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রেশনাল ডোজ। আমি ইন্দ্র। আর এই ভিডিওতে আমি বিবর্তন সম্পর্কে মানুষের যে ভুল ধারণাগুলো আছে সেগুলো নিয়েই কথা বলবো। বিবর্তন সম্পর্কে এই ভুল ধারণাগুলোর পিছনে শুধুমাত্র যে অশিক্ষা আছে তা নয়, এমন প্রচুর শিক্ষিত মানুষও আছে যারা এই বিবর্তনকে ভুল বলে মনে করে। এর কিছু কারণ হলো যে তারা প্রপারলি কোনো সায়েন্স বই পড়েনি বিবর্তনের উপরে, বা যদি আর স্কুল লেভেলে যে সায়েন্স পড়েছে সেটার মধ্যে কিছু বিবর্তন সম্পর্কে থাকলেও ততটা ডিটেলস ছিল না। আর যদি সেটা পড়েও থাকে সেটা শুধুমাত্র এক্সাম পাস করার জন্য পড়েছে আর তারপরে মাথা থেকে বার করে দিয়েছে, যেটা বেশিরভাগ মানুষই করে থাকে সায়েন্সের অন্যান্য টপিকের ক্ষেত্রেও। এমনকি এমন প্রচুর সায়েন্স টিচারও আছে যাদের লাইফস্টাইল, যাদের কথাবার্তা, জীবনযাপনে সায়েন্টিফিক ডেভেলপমেন্টের একটু ছিটেফোঁটাও দেখা যায় না। আর সেই কারণে মানুষের মধ্যে বিবর্তন সম্পর্কে ভুল ধারণাগুলো এখনও রয়ে গিয়েছে। প্রথমেই যে ভুল ধারণার কথা বলবো সেটা হলো যে বাঁদর থেকে মানুষের তৈরি হয়েছে। না, বাঁদর থেকে মানুষ আসেনি। মানুষ এবং মাংকির একটা কমন অ্যানসেস্টর ছিল বহু লক্ষ বছর আগে। শিম্পাঞ্জি, গরিলা এবং মানুষ এরা প্রত্যেকেই সেই একই ইভলিউশনারি ট্রিয়ের বিভিন্ন শাখায় অবস্থান করছে। এরপরে যে ভুল ধারণার কথা বলবো সেটা হলো যে অনেকে এটা বলে থাকে যে ইভলিউশন একটা থিওরি, এটা বাস্তবে সায়েন্স নয়, এর কোনো প্রমাণিত হয়নি, এটা শুধুমাত্র একটা গল্প কথা, বানানো জিনিস। আর এর কারণ হলো অনেকেই জানে না যে সায়েন্সের থিওরি ডেফিনেশন আলাদা। সায়েন্সে কোনো কিছু থিওরি হতে গেলে তার পিছনে প্রপার এক্সপ্লেনেশন দরকার, আর সেই এক্সপ্লেনেশনকে সাপোর্ট করার জন্য প্রচুর এভিডেন্সও দরকার, যেগুলো বিবর্তনের আছে। যেমন জেনেটিক্স, ফসিল, কম্পারেটিভ অ্যানাটমি এবং বিভিন্ন স্পিসিসের মধ্যে যে চেঞ্জেস অবজার্ভ করা গেছে সেগুলোই বিবর্তনের প্রমাণ। এমন অনেকেই আছে যারা বলে যে বিবর্তন যদি সত্যি হয় তাহলে কেন আমরা কোনো মাংকিকে মানুষ হতে দেখছি না। তাদেরকে বলবো যে বিবর্তন একটা খুবই গ্র্যাজুয়াল এবং স্লো প্রসেস, আর বিবর্তনে কোনো চেঞ্জেস আসতে গেলে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ বছর লেগে যায়। আর পৃথিবীতে মানুষের এভারেজ আয়ু মাত্র 80 বছর। আর এই 80 বছর লাইফ স্প্যানের মধ্যে খুব সিগনিফিক্যান্ট বা বড় কোনো চেঞ্জেস বিবর্তনের দেখা সম্ভব নয়। আর তাছাড়া বিবর্তনের যে থিওরি সেটা মাত্র আবিষ্কার হয়েছিল 175 বছর আগে, চার্লস ডারউইন। আর তখন থেকে এখন অবধি এই অল্প সময়ের মধ্যে বড় কিছু চেঞ্জেস আমরা কখনো দেখিনি বা দেখা সম্ভব নয়। আর এই ছোটো ছোটো জেনেটিক চেঞ্জেসগুলো হতে কয়েক জেনারেশন লাগে। আর সে কারণেই আমরা ছোটো ছোটো চেঞ্জেস অবজার্ভ করেছি, কিন্তু সেটা কীটপতঙ্গে, ব্যাকটেরিয়ায়। যেমন কীটপতঙ্গ বিভিন্ন পেস্টিসাইডসের এগেনস্টে রেজিস্ট্যান্স তৈরি করেছে, আর সেই কারণে আগে যে কীটনাশক ইউজ করে কীটপতঙ্গকে মারা যেত সেই একই কীটনাশক ব্যবহার করে এখন মারা সম্ভব নয়, কারণ সেই কীটপতঙ্গগুলো এই কীটনাশকের বিরুদ্ধে বিবর্তিত হয়ে রেজিস্ট্যান্স তৈরি করেছে। আর একই রকমভাবে আমরা যে বিনা দ্বিধায় যে কোনো রোগের জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করে যাচ্ছি, তার কারণে ব্যাকটেরিয়ার মধ্যেও অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, যেটা এই ব্যাকটেরিয়ার মধ্যে আগে ছিল না। এগুলো মাইক্রো ইভলিউশন। আর ম্যাক্রো ইভলিউশন, যেখানে একদম সম্পূর্ণ একটা নতুন স্পিসিস তৈরি হয়ে যায়, সেটা আমাদের হিউম্যান লাইফ স্প্যানের মধ্যে দেখা সম্ভব নয়। এটা হতে বহু সময় লাগে। কিন্তু আমরা হিস্টোরিক্যাল এভিডেন্স অলরেডি পেয়েছি। আমরা প্রচুর ট্রানজিশনাল ফসিলসও পেয়েছি, যার দ্বারা আমরা দেখতে পাই যে কী করে গ্র্যাজুয়ালি একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসের মধ্যে বিবর্তন কাজ করে। যেমন আর্কিওপটেরিক্স, যেখানে ডাইনোসর থেকে পাখিতে পরিবর্তন হওয়ার মাঝের অবস্থা আমরা দেখতে পাই। টিকটালিক, যেখানে মাছ থেকে উভচর প্রাণীতে পরিবর্তন হওয়ার মাঝের অবস্থা আমরা দেখতে পাই। অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস, যেখানে প্রাচীন এফ থেকে মডার্ন হিউম্যানে যে ট্রানজিশন পিরিয়ড সেটা আমরা দেখতে পাই। ইভলিউশন রিলিজিয়নের উল্টো কথা বলে, তাই নিশ্চয়ই এটা মিথ্যেই হবে। রিলিজিয়নে ক্রিয়েশন সম্পর্কে আমরা প্রচুর গল্প পাই, কিন্তু ইভলিউশনে কীভাবে ন্যাচারাল প্রসেসের মাধ্যমে স্পিসিস একটা থেকে আরেকটায় ইভলভ হয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি। তোমাকে বিবর্তনের উপরে বিলিভ করার দরকার নেই, কারণ এটা কোনো বিলিফ সিস্টেম নয়, এটা একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, আর যার পিছনে প্রচুর এভিডেন্সও আছে। আর যদি কোনো বিলিফ সিস্টেম এই ফ্যাক্টসের উল্টো কথা বলে, তাহলে নিশ্চয়ই এই বিলিফ সিস্টেমকেই আপডেট করার দরকার। এমন অনেকে আছে যারা বলে যে চোখের মতো কমপ্লেক্স অর্গানকে ইভলিউশন এক্সপ্লেন করতে পারে না। ওরা বলে যে চোখ এতটাই পারফেক্ট যে এটা র্যান্ডামলি তৈরি হওয়া সম্ভব নয়, এটা নিশ্চয়ই কেউ ডিজাইন করেছে। আর এগুলো যারা বলে তারা প্রায় বেশিরভাগই চশমা পরেই বলে। কমপ্লেক্স অর্গান যেমন চোখ, এগুলো ধীরে ধীরেই ইভলভ হয়েছে, আর তার প্রমাণও অনেক আছে। আমরা দেখেছি ব্যাকটেরিয়াতে লাইট সেন্সিটিভ সেল, সেখান থেকে শামুক বা স্নেলের কাপ আকৃতির
যে চোখ, আর তার থেকে ম্যামেলস বা স্তন্যপায়ীদের কমপ্লেক্স চোখ তৈরি হয়েছে। প্রতিটা স্টেজেই ক্রমাগত ইমপ্রুভ করেছে, আর যেটা সার্ভাইভালে হেল্প করেছে। তাছাড়া আমাদের চোখ একেবারেই পারফেক্ট নয়, কারণ আমরা জলের নিচে দেখতে পাই না, অন্ধকারেও দেখতে পাই না। কিন্তু এমন অনেক অ্যানিম্যাল আছে যারা এগুলো করতে পারে। তাহলে আমাদের চোখটাকে কী করে পারফেক্ট বলবো? আর একটা খুব কমন আর্গুমেন্ট হলো যে মানুষ যদি এপস থেকে ইভলভ হয়েছে, তাহলে কেন এখন আমরা এপস দেখতে পাই? এর কারণটা আমি আগেই বলেছি, যে আমরা এখন যে এপস দেখতে পাই তার থেকে আমরা আসিনি। আমরা আর এখনকার যে এপস, মাঙ্কি, শিম্পাঞ্জি, এরা প্রত্যেকেই একটা কমন অ্যানসেস্টর থেকেই ইভলভ হয়েছে, আর প্রত্যেকেই একই ইভলিউশনারি ট্রিয়ের বিভিন্ন শাখাতে অবস্থান করছে। আর এপসরা এখনও আছে, কারণ এপস আর আমরা প্রত্যেকেই ডিফারেন্ট এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করেছি। কেউ কেউ বলে ইভলিউশন সত্যি হতে পারে না, কারণ এটা র্যান্ডম। কিন্তু র্যান্ডম বলতে এটা বোঝায় না যে সব কিছু ঘটছে কোনো একটা প্যাটার্ন ছাড়া। মিউটেশনটা অবশ্যই র্যান্ডম, কিন্তু ন্যাচারাল সিলেকশন এটা র্যান্ডম নয়। নেচার সেই সব বৈশিষ্ট্যগুলোকেই সিলেক্ট করে যেগুলো রিপ্রোডাকশন এবং সার্ভাইভালে হেল্প করে। তাই বিভিন্ন স্পিসিসের কাছে প্রচুর র্যান্ডম অপশন অ্যাভেলেবেল থাকে, কিন্তু নেচার সবসময় বেস্ট উইনারকেই চুজ করে সার্ভাইভালের জন্য। আর লাইফের এই কমপ্লেক্সিটি তৈরি হয়েছে কোটি কোটি বছরের এই নন র্যান্ডম সিলেকশনের জন্যই। তাই ইভলিউশন শুধুমাত্র একটা থিওরি নয়, এটা একটা ওয়েল সাপোর্টেড এক্সপ্লেনেশন, যার পিছনে প্রচুর এভিডেন্স আছে, আর যেটা জীবনের এই বৈচিত্র্যটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। ইভলিউশন সম্পর্কে জানার ফলে তুমি মাঙ্কি, অনৈতিক বা অমানবিক হবে না। তুমি একটা ওয়েল ইনফর্মড পার্সন হবে, যে ফ্যাক্টসকে গুরুত্ব দেয়, অন্ধবিশ্বাসকে নয়। আর যদি প্রাচীন গল্পকথাগুলো এগুলো হ্যান্ডেল করতে না পারে, তাহলে তাদেরই বিবর্তনের দরকার।